আজ আপনাদের জন্য হেমেন্দ্র কুমার রায়ের মিসেস কুমুদিনী চৌধুরী। এই গল্পটি নেওয়া হয়েছে পত্রভারতী প্রকাশিত হেমেন্দ্র কুমার রায়ের ভয় সমগ্র থেকে। হেমেন্দ্র কুমার রায়ের জন্ম 2রা সেপ্টেম্বর 1888 ও মৃত্যু 18 এপ্রিল 1963। হেমেন্দ্র কুমার রায়ের অনন্য কীর্তির মধ্যে জয়ন্ত মানিক ও বিমল কুমার চরিত্রগুলি অমর। তার লেখা গোয়েন্দা ও অ্যাডভেঞ্চার এবং ভৌতিক কাহিনীগুলি আজও কিশোর সাহিত্যে অমর হয়ে আছে। যকের ধন, আবার যকের ধন, জয়ন্ত মানিকের কীর্তি, এগুলো আজও পাঠকদের মধ্যে প্রিয়। আজকের গল্পের সূত্রধর আমি স্নেহা। আজকের গল্প পাঠে রেজ ও অন্যান্য চরিত্রে অনির্বাণ, শুভম, সুমন ও শ্রীলেখা। শুরু হচ্ছে আজকের গল্প, মিসেস কুমুদিনী চৌধুরী। আমি ঔপন্যাসিক। কেবল এটুকু বললেই কিন্তু সব বলা হয় না। আমি উপন্যাস লিখে টাকা রোজগার করি। অর্থাৎ আমি যদি উপন্যাস না লিখি তাহলে আমার পেটও চলবে না। লেখা আমার পেশা, কিন্তু এই পেশা বুঝি আর চলে না। বাড়িতে রোজ এত লোকের ভিড়, মাসিক পত্রের সম্পাদকদের তাগাদা, চেনা অচেনা লোকের আনাগোনা, বন্ধু বান্ধবদের তাস দাবার আড্ডা, এই সব সামলাতে সামলাতেই প্রতিদিন কেটে যায়। যখন একলা হওয়ার সময় পাই তখন ঘুমের সময় চলে আসে। কাজেই কিছুদিনের জন্য কলকাতা ছাড়তে হলো। স্থির করলাম অন্তত একখানা উপন্যাস না লিখে আর কলকাতায় ফিরবো না। বিদেশের বাড়িতে নিশ্চয়ই এত চেনা অচেনা লোকের ভিড় হবে না। তাই সোজা চলে গেলাম ঝাঁঝা জংশনে। একটা ছোটোখাটো বাংলো বাড়ি ভাড়া নিলাম। সকালে বিকেলে বেরিয়ে বেড়াই, দুপুর ও সন্ধ্যাবেলাটা কেটে যায় উপন্যাস লিখতে লিখতে। ভিড়ের ভয়ে বিদেশে পালিয়ে এলেও মানুষের সঙ্গ ছাড়া মানুষের প্রাণ বাঁচে না। ঝাঁঝায় এসেও 3-4জন লোকের সঙ্গে আমার অল্প বিস্তর ঘনিষ্ঠতা তৈরি হয়েছে। একজন হচ্ছেন মিসেস কুমুদিনী চৌধুরী। তিনি বিধবা, তার স্বামী পেশোয়ারে কাজ করতেন। স্বামীর মৃত্যুর পর থেকে তিনি ঝাঁঝায় এসে বাস করছেন। তার সন্তানাদি কেউ নেই। তিনি ধর্মে খ্রিস্টান। আমার আরেকজন নতুন বন্ধুর নাম অমূল্যবাবু। এই ভদ্রলোকের বয়স হবে বছর 50। কলকাতার কোনো কলেজে প্রফেসরি করতেন। এখন অবকাশ নিয়ে এখানেই বসে বসে লেখাপড়া নিয়ে দিন কাটাচ্ছেন। অমূল্যবাবু পরলোক তত্ত্ব নিয়ে সারা জীবনে যথেষ্ট আলোচনা করেছেন। মৃত্যুর পরে জীবের কি অবস্থা হয় তার মুখে সর্বদাই সে কথা শুনতে পাওয়া যায়। এখানকার রেলের ডাক্তার গোবিন্দবাবুর সাথেও আলাপ হলো। তিনি খুব সাদাসিধে ভালো মানুষ এবং সন্ধ্যা হলেই ভূতের ভয়ে কাতর হয়ে পড়েন। সূর্যাস্তের পর তিনি প্রাণান্তেও অমূল্যবাবুর বাড়ির চৌকাঠ মারাতে রাজি হন না। পাছে তাকে কাছে পেয়ে যদি অমূল্যবাবু 2-4টে পরলোকের কাহিনী শুনিয়ে দেন। সেদিন সন্ধ্যার কিছু আগে আমি অমূল্যবাবুর সাথে বসে বসে গল্প করছিলাম। কথা হচ্ছিল পৃথিবীতে সত্যি পিশাচের অস্তিত্ব আছে কি না। অমূল্যবাবুর বিশ্বাস পৃথিবীতে সেকালেও পিশাচ ছিল এবং একালেও আছে। আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা, পিশাচ ঠিক কি জিনিস? মানে পিশাচ কাকে বলে? প্রেতাত্মাদের আমাদের মতন দেহ নেই, একথা তুমি জানো না। দেহ না থাকলেও দুষ্ট প্রেতাত্মাদের আকাঙ্ক্ষা প্রায় প্রবল হয়ে থাকে, কিন্তু দেহের অভাবে তারা সে আকাঙ্ক্ষা মেটাতে পারে না। তাই অনেক সময় দুষ্ট প্রেতাত্মারা মানুষের অরক্ষিত মৃতদেহের ভেতরে গিয়ে আশ্রয় নেয়। তখন সেই মরা মানুষ জ্যান্ত হয়ে উঠে জীবিত মানুষদের ধরে রক্ত শোষণ করে। এই জীবন্ত মৃতদেহগুলোই পিশাচ। অমূল্যবাবু এমন দৃঢ় বিশ্বাস নিয়ে আমাকে কথাগুলো শোনালেন, আমার গায়ে রীতিমতন কাঁটা দিয়ে উঠল। আমি বললাম, প্রায়ই শুনতে পাই অমুক লোক রক্ত স্বল্পতায় মারা গেছেন। তা আপনি কি বলতে চান যে পিশাচরাই তাদের মৃত্যুর কারণ? হতেও পারে, আবার অনেক সময় নাও হতে পারে। ঠিক এই সময় মাঝবয়সী মোটাসোটা মিসেস কুমুদিনী দেবী অমূল্যবাবুর বাইরের ঘরে এসে ঢুকলেন। ঢুকেই তিনি হাসতে হাসতে বললেন, কিসের গল্প হচ্ছে? অমূল্যবাবু আমাকে ভয় দেখানোর চেষ্টা করছেন। কুমুদিনী একখানা চেয়ারের উপর বসে বললেন,
ও, ভূতের গল্প বুঝি? বেশ বেশ, ভূতের গল্প শুনে ভয় পেতে আমি ভীষণ ভালোবাসি। অমূল্যবাবু, আমাকে একটা ভূতের গল্প বলুন না। অমূল্যবাবু বললেন, ভয়ানক ভূত কাকে বলে তা আমার জানা নেই, তবে আজ পিশাচের গল্প করছিলাম বটে। কুমুদিনী খানিকক্ষণ নীরবে অমূল্যবাবুর মুখের দিকে তাকিয়ে রইলেন। তারপর ধীরে ধীরে বললেন, আচ্ছা অমূল্যবাবু, পিশাচের কথা কি আপনি সত্যি বিশ্বাস করেন? অমূল্যবাবু গম্ভীর স্বরে বললেন, সত্যি বিশ্বাস করি। খালি তাই নয়, আমার ধারণা সম্প্রতি এই ঝাঁঝাতেও বোধহয় পিশাচের উপদ্রব শুরু হয়েছে। আমি সচমকে অমূল্যবাবুর মুখের দিকে মুখ তুলে তাকালাম। কুমুদিনীর মুখও ভয়ে ম্লান হয়ে গেল, কিন্তু সে ভাবটা সামলে নিয়ে তিনি বললেন, হুম, তা আপনার এরকম গাঁজাখুরি ধারণার কারণ কি শুনি? অমূল্যবাবু স্থিরভাবেই বললেন, সম্প্রতি এখানে রক্ত স্বল্পতা রোগে মৃত্যুর হার বড় বেড়ে উঠেছে। এর কোনো যুক্তিসঙ্গত কারণ কিন্তু খুঁজে পাওয়া যায় না। কুমুদিনী উচ্চস্বরে হাসতে হাসতে উঠে দাঁড়িয়ে বললেন, তা বেশ তো অমূল্যবাবু, আপনি একটা পিশাচকে বন্দি করবার চেষ্টা করুন না। অমূল্যবাবু দৃঢ় কণ্ঠে বললেন, হুম, সেই চেষ্টাই করব। ভূত না মানলেও ভূতের ভয় যে ছাড়ে না। অমূল্যবাবুর ওখান থেকে সেদিন আস্তে আস্তে সে প্রমাণটা খুব ভালো করেই পেলাম। সন্ধ্যার অন্ধকারের ভেতর দিয়ে ফিরতে ফিরতে প্রত্যেক আনাচে কানাচে মনে হতে লাগলো যেন সত্যিই কোনো জীবন্ত মৃতদেহ আমার দিকে লক্ষ্য স্থির করে নীরবে দাঁড়িয়ে আছে। অমূল্যবাবু প্রত্যেক দিন সকালে আমার বাড়িতে এসে চা পান করতেন। সেদিন সকালেও বাংলোর বারান্দায় বসে আমরা দুজন চা পান করছি। এমন সময় দেখলাম সামনের রাস্তা দিয়ে ডাক্তার গোবিন্দবাবু কোথায় একটা যাচ্ছেন। আমি চেঁচিয়ে বললাম, গোবিন্দবাবু, এক কাপ চা খাবেন নাকি? গোবিন্দবাবু একটু কাছে এসে বললেন, হ্যাঁ, চা পান করতে আমি রাজি আছি, কিন্তু ভায়া একটু তাড়াতাড়ি, আমার একটু দেরি করবার সময় নেই আজ। কেন, আপনার এত তাড়া কিসের? মিসেস কুমুদিনী চৌধুরীর মালির ছেলের ভারী অসুখ, বাঁচার আশা খুব কম। সে কি, কি অসুখ হয়েছে তার? যা শুনেছি তাতে অ্যানিমিয়া বলেই মনে হচ্ছে। অমূল্যবাবু চা পান করতে করতে হঠাৎ পেয়ালাটা টেবিলের উপর নামিয়ে রেখে বললেন, ডাক্তার, ঝাঁঝায় এত অ্যানিমিয়ার বাড়াবাড়ির কারণ কি বলতে পারো? না, কিন্তু এই রোগের এতটা বাড়াবাড়ি দেখে আমি সত্যিই খুব আশ্চর্য হয়ে গেছি। অমূল্যবাবু চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বললেন, মিসেস কুমুদিনী চৌধুরীর মালির ছেলেকে আমি চিনি, গদাধর। সে রোজ আমাকে ফুল দিয়ে যায়। 3 দিন আগেও তাকে আমি দেখেছি, জোয়ান সমস্ত ছেলে। আর তুমি বলছো ডাক্তার এরই মধ্যে তার অবস্থা খারাপ হয়ে পড়েছে? অ্যানিমিয়া রোগে এত তাড়াতাড়ি কারোর অবস্থা খারাপ হয় না। চলো ডাক্তার, তোমার সঙ্গে আমরাও গিয়ে গদাধরকে একবার দেখে আসি। আমার বাংলো থেকে মিসেস চৌধুরীর বাংলো যেতে 4-5 মিনিট সময় লাগে। মিসেস চৌধুরীর বাগানের এক কোণে মালির ঘর। আমরা সকলেই সেখানে উপস্থিত হলাম। ঘরের ভেতর এক পাশে বুড়ো মালি মাথায় হাত দিয়ে ম্লান মুখে বসে আছে। গদাধর শুয়ে আছে একখানা চৌকির উপরে। তার মুখ এমন বিবর্ণ রক্তশূন্য যে দেখলেই মনে হয় মৃত্যুর আর বেশি দেরি নেই। ডাক্তারবাবু তাকে পরীক্ষা করে চুপি চুপি আমাদেরকে বললেন, আজকে রাতটা বোধহয় কাটবে না আর। অমূল্যবাবু গদাধরের পাশে গিয়ে বসলেন। তারপর রোগীর গায়ের কাপড়টা খুলে তীক্ষ্ণ দৃষ্টিতে কি দেখতে লাগলেন। খানিকক্ষণ পর গদাধরের গলা ও বুকের মাঝখানে একটা জায়গার দিকে আঙুল নির্দেশ করে বললেন, ডাক্তার, এটা কিসের দাগ তুমি বলতে পারো? উম, ওটা ক্ষতচিহ্ন বলেই মনে হচ্ছে। যা নোংরা ঘর, ইঁদুর টিঁদুর কামড়েছে বোধহয়। অমূল্যবাবু গদাধরের বাপকে ডেকে জিজ্ঞেস করলেন, তোমার ছেলেকে সেবা করে কে? বুড়ো মালি বললে, বাবু,
চৌধুরী গিন্নিমা গদাধরকে বড় ভালোবাসেন বাবু, ঠিক নিজের ছেলের মতো। ওকে দেখাশোনা করেন তিনি। ওর জন্য দিনে তার বিশ্রাম নেই, রাতে তার ঘুম নেই বাবু। অমূল্যবাবু উঠে দাঁড়িয়ে দৃঢ়স্বরে বললেন, রোগীর ভালো রকম সেবা যত্ন হচ্ছে না। গদাধরকে আমি আমার বাড়িতে নিয়ে যাব। ডাক্তার, তোমার রেলের 2-4 জন কুলিকে ডাকো। গদাধরকে তারা এক্ষুনি আমার বাড়িতে নিয়ে চলুক। আমার বিশ্বাস একে আমি নিশ্চয়ই বাঁচাতে পারবো। অমূল্যবাবুর এই অদ্ভুত বিশ্বাসের কারণ কি তা আমরা কেউই বুঝতে পারলাম না। রোগ হয়েছে রোগীর দেহে, এ বাড়ি থেকে ওকে অন্য বাড়িতে নিয়ে গেলে তার কি উপকার হতে পারে? তা যাই হোক, তার কথা মতোই কাজ করা হলো। গদাধরকে যখন বাগানের ভেতর দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, সেই সময় মিসেস কুমুদিনী তার বাংলোর বারান্দায় দাঁড়িয়েছিলেন। আমাদেরকে দেখে নেমে এসে তিনি বিস্মিত স্বরে বললেন, এ কি ব্যাপার? গদাধরকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? আমার বাড়িতে। এখানে ও ঠিক মতো সেবা আর চিকিৎসা হচ্ছে না। কুমুদিনীর 2 চোখে একটা ক্রোধের ভাব ফুটে উঠেই আবার মিলিয়ে গেল। ধীরে ধীরে তিনি বললেন, বেশ, আপনারা যা ভালো বোঝেন করুন তাই। গদাধরের আরাম হলে আমার চেয়ে খুশি আর কেউ হবে না। সেদিন সন্ধ্যের পর থেকে মুষলধারে বৃষ্টি নামল। গাছপালার আর্তনাদ ও মেঘের গর্জনের সাথে সাথে পাহাড়ের উপর থেকে হুড় হুড় করে বৃষ্টিধারা নেমে আসার শব্দ শুনতে শুনতে আমি ঘুমিয়ে পড়লাম। অনেক রাতে আচম্বিতে আমার ঘুম ভেঙে গেল। অন্ধকারে ধড়মড়িয়ে বিছানার উপর উঠে বসে মনে হলো জানলার শার্সির উপরে বাইরে থেকে কে যেন ঠক ঠক আওয়াজ করছে। প্রথমটা ভাবলাম আমারই মনের ভুল। বাইরে তখনও সমান দূরে বৃষ্টি পড়ছে, বাজ ডাকছে ও ঝড় হই হই করছে। এমন দুর্যোগে শার্সির উপরে কে করাঘাত করতে আসবে? হয়তো ঝোড়ো হাওয়া ঘরের ভেতর ঢুকতে চায়। আবার বিছানার উপর শুয়ে পড়লাম, কিন্তু সঙ্গে সঙ্গে তখনই শার্সির উপরে আবার শব্দ হলো। সবিস্ময়ে বিছানার উপর থেকে লাফিয়ে উঠে পড়লাম। আর তো কোনোই সন্দেহ নেই, কিন্তু কে এলো এই বন জঙ্গল পাহাড়ের দেশে? এই ঝড় বৃষ্টির অন্ধকারে কে আমার ঘরের ভেতর ঢুকতে চায়? অজানা বিদেশ বলে শোয়ার সময় রোজ বালিশের তলায় একটা টর্চ রেখে দিতাম। টপ করে টর্চটা তুলেই জানলার উপর আলোটা ফেললাম। সেই তীব্র আলোয় দেখলাম বন্ধ শার্সির উপরে 2 হাত ও মুখ রেখে দাঁড়িয়ে আছে এক অদ্ভুত মূর্তি। ঝোড়ো হাওয়ায় রাশি রাশি কালো কালো লম্বা চুল এসে তার সারা মুখটাকে আচ্ছন্ন করে ফেলেছে, এবং সেই চুলের ফাঁকে ফাঁকে আগুনের মতন দপ দপ করে জ্বলছে তার বিস্ফারিত চোখ দুটো। কিন্তু পর মুহূর্তেই মুখখানা আলোক রেখার ভেতর থেকে স্যাঁত করে সরে গেল। এ কি দুঃস্বপ্ন! ভয়ে মুষড়ে আলো নিভিয়ে বিছানার উপর কাঁপতে কাঁপতে বসে পড়লাম। আতঙ্কে সারা রাত আর ঘুম হলো না। কেবলই মনে হতে লাগলো শার্সির কাজ ভেঙে ওই বুঝি অমানুষিক মূর্তিটা ঘরের ভেতর হুড়মুড় করে ঢুকে পড়ল। জানলা দিয়ে সকালের আলো ঘরের ভেতর এসে পড়েছে, কিন্তু তখন আমি জড় ভূতের মতো বিছানার উপরে আড়ষ্ট হয়ে বসে আছি। এমন সময় বাইরে থেকে শুনলাম আমার নাম ধরে ডাকছেন অমূল্যবাবু। স্বস্তির নিঃশ্বাস ফেলে তাড়াতাড়ি উঠে দরজা খুলে দিলাম। অমূল্যবাবু ঘরের ভেতর এলেন। আমি জিজ্ঞেস করলাম, এত ভোরে আপনি? গদাধরের অসুখ বেড়েছে নাকি? অমূল্যবাবু বিছানার উপর উঠে বসে হাসি মুখে বললেন, অসুখ বেড়েছে কি ভায়া, গদাধর এই অল্প সময়ের মধ্যেই প্রায় সেরে উঠেছে। আমি সবিস্ময়ে বললাম, বলেন কি? কিন্তু সারল কি করে? গদাধরের তো কোনো অসুখ হয়নি, সে পড়েছিল এক পিশাচের পাল্লায়। চেষ্টা করেও আমি হাসি থামাতে পারলাম না। কৌতুক ভরে বললাম, আপনি কি এখন চারিদিকে পিশাচের স্বপ্ন দেখছেন? অমূল্যবাবু অটলভাবে বললেন, তোমার যা ইচ্ছা হয় তাই বলো, আমি কোনো প্রতিবাদ করব না। গদাধর কেন বেঁচেছে জানো?
কাল 3 রাত তার শিওরে বসে আমি তাকে পাহারা দিয়েছি বলে কারুকে তার ত্রিসীমানায় আসতে দিইনি। কাল রাতে আবার কেউ যদি তার রক্ত শোষণ করত, তাহলে আজ তাকে আর জীবিত দেখতে পেতে না। আমি সবিস্ময়ে বললাম, রক্ত শোষণ? কি বলছেনটা কি অমূল্যবাবু? কে করতো তার রক্ত শোষণ? অমূল্যবাবু কিছুক্ষণ স্তব্ধ হয়ে থাকলেন। তারপর ধীরে ধীরে বললেন, তোমার কথার কোনো জবাব আগে আমি দেব না। কাল রাত্রে আমি সচক্ষে কি দেখেছি তোমার কাছে আগে সেই কথাই বলতে চাই। তুমি জানো আমার বাড়ি দোতলা। গদাধরকে আমি দোতলার ঘরেই শুইয়ে রেখেছিলাম। পাহারা দেওয়ার জন্য তার পাশে বসে কাল সারা রাত আমি কাটিয়ে দিয়েছি। কালকের রাতের ঝড় বৃষ্টির কথা তুমিও টের পেয়েছো নিশ্চয়ই। মাঝরাতে ঝড় বৃষ্টির বেগ অত্যন্ত বেড়ে ওঠে। সেই সময় বই পড়তে পড়তে হঠাৎ আমি মুখ তুলে দেখি জানলার ঠিক বাইরে একটি স্ত্রী মূর্তি দাঁড়িয়ে রয়েছে। দোতলার ঘর, মাটি থেকে সেই জানলা অন্তত 20 ফুট উঁচু। সেখানে কোনো স্বাভাবিক মানুষের মূর্তির আবির্ভাব যে সম্ভবপর নয়, এ কথা তুমি বুঝতেই পারছো। ঘরের আলো তার মুখের ওপরে গিয়েই পড়েছিল। তাকে দেখেই আমি চিনতে পারলাম। কে সে কিছু আন্দাজ করতে পারো? আমি হতভম্বের মতন ঘাড় নেড়ে তাকে জানালাম, না। অমূল্যবাবু বললেন, সে মূর্তি হচ্ছে মিসেস কুমুদিনী চৌধুরীর। কুমুদিনী খুব হাসি মুখে আমার দিকে তাকিয়েছিলেন। আমি তাকে দেখে উঠে দাঁড়ালাম। তারপর শার্সি খুলে খড়খড়ির পাল্লা দুটো বন্ধ করে দিলুম সজোরে। আমাকে বাধা দেওয়ার জন্য মূর্তিটা তাড়াতাড়ি হাত বাড়িয়ে এগিয়ে গেল, কিন্তু বাধা দিতে পারল না। আমার মনে হলো জানলা বন্ধ করবার সময় তার ডান হাতখানা পাল্লার তলায় পড়ে চিপটে গেল। তারপরেও জানলার উপরে আরো কয়েকবার কড়াঘাতের শব্দ শুনতে পেল, কিন্তু আমি সেদিকে আর কোনো ভ্রুক্ষেপ করলাম না। এখন বলো, আমার কথা পাগলের গল্প বলে মনে হচ্ছে? আমি রুদ্ধশ্বাসে বলে উঠলাম, কি বলছেনটা কি অমূল্যবাবু? মিসেস কুমুদিনী চৌধুরী? অমূল্যবাবু আমাকে বাধা দিয়ে থামিয়ে বললেন, টেলিগ্রামে আমি আরো একটা খবর আনিয়েছি। পেশোয়ারে মিসেস কুমুদিনী চৌধুরীর স্বামী মারা যান অ্যানিমিয়া রোগে। আর মিসেস কুমুদিনী চৌধুরীও তার মৃত্যুর 15 দিন আগেই দেহত্যাগ করেন। আমার সারা শরীর কেমন একটা করতে লাগলো। টেবিলের এক কোণ ধরে তাড়াতাড়ি চেয়ারের উপর উঠে বসে পড়লাম। অনেকক্ষণ পর নিজেকে সামলে নিয়ে অমূল্যবাবুর কাছে আমিও কাল রাত্রে যা দেখেছি সেই ঘটনা খুলে বললাম। অমূল্যবাবু কি একটা বলতে যাচ্ছিলেন, কিন্তু হঠাৎ দরজার দিকে তাকিয়ে থেমে গেলেন। ফিরে দেখলাম বাংলোর সিঁড়ি দিয়ে বারান্দায় উঠে এলেন মিসেস কুমুদিনী চৌধুরী। তাকে দেখেই সর্বপ্রথম আমার চোখে পড়ল তার ডান হাতটা। তার ডান হাতে ব্যান্ডেজ বাঁধা। কুমুদিনীও আস্তে আস্তে অমূল্যবাবুকে আমার ঘরে দেখেই প্রথমটা থমকে দাঁড়িয়ে পড়লেন। তার মুখে চোখে একটা অমানসিক বিশ্রী ভাব জেগে উঠল, যা কোনো দিনও কোনো মানুষের মুখে আমি আগে লক্ষ্য করিনি। তারপরেই দিকবেদিক জ্ঞান হারিয়ে তীরের মতন তিনি বারান্দার উপর থেকে নেমে এলেন এবং সেই রকম বেগেই সামনের দিকে ছুটে চললেন। আমি দ্রুত পদে এগিয়ে গিয়ে চেঁচিয়ে উঠলাম, মিসেস চৌধুরী দৌড়াবেন না, মিসেস চৌধুরী সামনে, সাবধান, মিসেস চৌধুরী ট্রেন। আমার মুখের কথা মুখেই থেকে গেল। আমার বাংলোর সামনে দিয়ে যে রেলপথ চলে গেছে, কুমুদিনী তার উপর গিয়ে দাঁড়াতে না দাঁড়াতেই একখানা ইঞ্জিন হুড়মুড় করে একবারে তার দেহের উপর এসে পড়ল। আমি ভয়ে দু চোখ বুজে ফেললাম। সঙ্গে সঙ্গে শুনলাম তীক্ষ্ণ এক মর্মভেদী আর্তনাদ। তারপরে সব স্তব্ধ। খানিকক্ষণ আচ্ছন্নের মতন দাঁড়িয়ে রইলাম। আমার চারিদিকে পৃথিবী যেন ঘুরতে লাগলো এবং সেই অবস্থাতেই শুনলাম অমূল্যবাবু বলছেন, স্থির হও ভাই, স্থির হও। ট্রেনে যে চাপা পড়লো সে কোনো মানুষের দেহ নয়, ও হচ্ছে কোনো পিশাচের আশ্রিত দেহ। ঝাঁঝার গোরস্থানে মিসেস কুমুদিনী চৌধুরীর দেহ কবর দেয়া হলো। তারপর মাসখানেক কেটে গেল। এই ভীষণ ঘটনার ছাপ
আমাদেরও মনের উপর থেকে ধীরে ধীরে অস্পষ্ট হয়ে উঠতে লাগলো। কিন্তু এই ঘটনার সাথে জড়িত একটা বিষয় সম্বন্ধে এখনো কারোর মনে ধাঁধা ঘুচল না। ঝাঁঝায় রক্ত স্বল্পতা রোগের বাড়াবাড়ি এখনো কমল না কেন, তাই নিয়ে প্রায় আমাদের মধ্যে আলোচনা হয়। অমূল্য বাবু পর্যন্ত ধাঁধায় পড়ে গেছেন। তিনি মাঝে মাঝে আশ্চর্য হয়ে বলেন, তাই তো হে, রক্ত স্বল্পতার রোগটা কি এখানে সংক্রামক হয়ে দাঁড়ালো নাকি? এর কারণ তো কিছু বোঝা যাচ্ছে না। কিছুদিন পর একদিন নদীর ধার থেকে ফিরতে আমার রাত হয়ে গেল। সে রাতটা ছিল চমৎকার। পরিপূর্ণ পূর্ণিমা নদীর জলকে যেন ঘষে মেজে রূপুর মতন চকচকে করে তুলেছে এবং চারিদিক ধপধপ করছে প্রায় দিনের বেলার মতন। এই পূর্ণিমার শোভা দেখবার জন্যই তো এতক্ষণ আমি নদীর ধারে অপেক্ষা করছিলাম। বিভোর হয়ে চারিদিকে তাকাতে তাকাতে বাড়ির পথে ফিরে আসছি। গভীর স্তব্ধতার ভেতর ঝিল্লিরব ছাড়া আর কোনো কিছুর সাড়াই যেন পাওয়া যাচ্ছে না। পথও একান্তই নির্জন। হঠাৎই প্রাণে গান গাইবার স্বাদ হলো। এমন রাতের সৃষ্টি তো গান গাইবার জন্যেই। কিন্তু গান ধরার উপক্রম করতেই সামনের দিকে তাকিয়ে যা দেখলাম তাতে আমার বুকের রক্ত হিম হয়ে গেল। পথের একটা মোড়ে পৌঁছে দেখি অদূরে মিসেস কুমুদিনী চৌধুরী। আমার দেখবার কোনো ভ্রম হয়নি। তেমন উজ্জ্বল পূর্ণিমায় ভ্রম হবার কোনো সম্ভাবনাই ছিল না। ভাগ্যিস কুমুদিনী অন্যদিকে তাকিয়েছিলেন, তাই তিনি আমাকে দেখতে পাননি। আমি তাড়াতাড়ি একটা গাছের আড়ালে সরে গেলাম। কুমুদিনী সেই পথ ধরে একদিকে অগ্রসর হলেন। আমি স্তম্ভিত চোখে লক্ষ্য করলাম তার দেহ যেন মাটির উপর দিয়ে পা ফেলে হেঁটে যাচ্ছে না, শূন্য দিয়ে ভেসে যাচ্ছে একখানা মেঘের মতন। পথের বাঁকে সেই অদ্ভুত ও ভীষণ মূর্তি অদৃশ্য হয়ে গেল এবং আমিও ছুটতে লাগলাম রুদ্ধশ্বাসে, আতঙ্কে, বিস্ময়ে ও বিহ্বল হয়ে। ছুটতে ছুটতে একেবারে অমূল্যবাবুর বাড়িতে। অমূল্যবাবু বৈঠকখানায় একলা বসে বই পড়ছিলেন। হঠাৎ আমাকে সেইভাবে সেখানে গিয়ে পড়তে দেখে নির্বাক বিস্ময়ে আমার দিকে মুখ তুলে তাকিয়ে রইলেন। আমি প্রায় রুদ্ধস্বরে বলে উঠলাম, মিসেস চৌধুরী, মিসেস চৌধুরী, অমূল্যবাবু, এই মাত্র মিসেস চৌধুরীকে আমি দেখতে পেলাম। অমূল্যবাবু সিধে হয়ে উঠে দাঁড়িয়ে বললেন, তার মানে? নদীর পথ থেকে ফিরে আসছিলাম, মিসেস কুমুদিনী চৌধুরী আমার প্রায় পাশ থেকে চলে গেলেন। তুমি ঠিক দেখেছো? আপনাকে যেমন ঠিক দেখছি তাকেও ঠিক সেরকমই দেখেছি। ওঠো ওঠো, আর দেরি নয়, এক্ষুনি আমার সঙ্গে চলো। এখন কোনো কথা জিজ্ঞেস করো না। অমূল্যবাবু আমার হাত ধরে আমাকে টেনে নিয়ে দ্রুত পদে ঘর থেকে বেরিয়ে এলেন। তারপর বাগানের কোণ থেকে একটা শাবল ও একখানা কোদাল তুলে নিয়ে কোদালখানা আমার হাতে দিয়ে বললেন, এক্ষুনি আমার সঙ্গে চলো। আমি যন্ত্রচালিতের মতন তার সাথে চলতে লাগলাম। আবার সেই নদীপথ, চারিদিক ঠিক সেরকমই নীরব, নির্জন। আকাশে ঠিক একই রকম স্বপ্নময় চাঁদের হাসি। নিবিড় বন জঙ্গল ও পাহাড়ের পর পাহাড় দাঁড়িয়ে আছে যেন ছবিতে আঁকা। কিন্তু সেই সব দৃশ্য দেখবার মতন মনের অবস্থা আমার ছিল না। আমার প্রাণ থেকে তখন সমস্ত কবিত্ব কর্পূরের মতন উবে গেছিল। ঘাসের উপর বড় বড় গাছের ছায়া নড়ছে আর আমি চমকে চমকে উঠছি। নিস্তব্ধতা বিদীর্ণ করে একটা পেঁচা চেঁচিয়ে উঠল। শিউরে উঠে আমি ভাবলাম, ঝোপে ঝোপে আড়ালে আবছায় যেসব অশরীরী দুষ্ট আত্মা রক্ত তৃষ্ণায় উন্মুখ হয়ে আছে, ওই নিশাচর পাখিটা যেন তাদেরই সাবধান করে জানিয়ে দিল, তোমরা প্রস্তুত হও, পৃথিবীর শরীরী প্রাণী আসছে। ওই তো ঝাঁঝার গোরস্থান। কবরের পর কবর সারি সারি দেখা যাচ্ছে, তাদের উপরে ইট বা পাথরের গাঁথনি। পাশ থেকে নদীর জলের টান ভেসে আসছে অশ্রান্ত তালে। আমার মনে হলো এতক্ষণ ওইসব কবরের পাথরের উপর যেসব ছায়াদেহ বসে রাত্রি যাপন করছিল, আচম্বিতে জীবিত মানুষের আবির্ভাবে অন্তরালে গিয়ে নদীর সঙ্গে সুর মিলিয়ে তারা ভয়াবহ কানাকানি করছে। একটা ঝোপের ভেতরে আমাকে টেনে নিয়ে গিয়ে অমূল্যবাবু বললেন, এইখানে স্থির হয়ে লুকিয়ে বসে থাকি, এসো। সাবধান, কোনো কথা বলো না। সারা রাত সেইখানেই আড়ষ্ট হয়ে বসে থাকলাম দুজনে। সেদিনকার সে রাতটাকে আর পৃথিবীর রাত বলে মনেই হলো না।
ইহলোকে থেকেও আমরা যেন পরলোকের বাসিন্দা হয়ে উঠেছি। চাঁদ পশ্চিম আকাশের শেষ প্রান্তে, পূর্ব দিকে ধীরে ধীরে যেন মৃত রাত্রির বুকের রক্ত ঝরে পড়তে লাগলো। ভোর হচ্ছে। হঠাৎ অমূল্যবাবু আমার গা টিপলেন। চমকে ফিরে দেখি নিবিড় বনের ভেতর থেকে মেঘের মতন গতিতে এক অপার্থিব নারী মূর্তি বাইরে বেরিয়ে আসছে। হ্যাঁ, মিসেস কুমুদিনী চৌধুরী। অমূল্যবাবু আমার কানে কানে বললেন, আজকে রাতের মতন পিপাসীর রক্ত পিপাসা শান্ত হলো। মিসেস চৌধুরীর দেহ ধীরে ধীরে গোরস্থানের ভেতর গিয়ে ঢুকলো। একটা কবরের উপর গিয়ে এক মুহূর্ত স্থির হয়ে দাঁড়ালো। তারপর আচমকা শূন্যে দুহাত তুলে এমন প্রচন্ড তীক্ষ্ণ স্বরে হি 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 করে অট্টহাস্য করে উঠল যে আমার সমস্ত বুকটা যেন বরফের মতন ঠান্ডা হয়ে গেল। সে কি পৈশাচিক শীতল হাসি! তারপর দেখলাম তার দেহটা ধীরে ধীরে মাটির ভেতরে নেমে যাচ্ছে। খানিক পরেই সে একেবারে অদৃশ্য হয়ে গেল। পূর্ব আকাশে সূর্যের প্রথম ছটা জেগে উঠল। অমূল্যবাবু এক লাফে দাঁড়িয়ে উঠে বললেন, আর অপেক্ষা নয়, শিগগির আমার সঙ্গে এসো। আমরা মিসেস কুমুদিনী চৌধুরীর কবরের উপরে গিয়ে দাঁড়ালাম। আমি শাবল দিয়ে মাটি খুঁড়ছি, তুমি কোদাল দিয়ে মাটি তোলো। তার এরূপ অদ্ভুত আচরণের ঠিক কী কারণ তা আমি জিজ্ঞেস করলাম না, কারণ আমি তখন আচ্ছন্নের মতন আছি। তিনি যা বললেন আমি তাই করে গেলাম। কিছুক্ষণের মধ্যেই কফিনটা দেখা গেল। এইবার আমি কফিনের ডালাটা খুলবো, তারপর আমি যা করব তাতে তুমি আমাকে বাধা দিও না। খালি এইটুকু মনে রেখো, কফিনের ভেতর যে আছে তা কোনো মানুষের দেহ নয়। অমূল্যবাবু দুহাতে টেনে কফিনের ডালাটা খুলে ফেললেন। আমি স্তম্ভিত চোখে দেখলাম কফিনের ভিতর শুয়ে আছে মিসেস চৌধুরীর মোটা সোটা স্থূল দেহটা। সে দেহ দেখলে মনেই হয় না তা কোনোদিন ট্রেনে কাটা পড়েছিল, এবং সেটা দেখে 1 মাস আগে কবর দেয়া কোনো গলিত মৃতদেহ মনে হচ্ছে না। তার তাজা মুখ অত্যন্ত প্রফুল্ল, তার ওষ্ঠাধারের চারপাশে তরল রক্তধারা লেগে রয়েছে, এবং তার জীবন্ত চোখ দুটো সহাস্য দৃষ্টিতে আমার মুখের দিকে তাকিয়ে আছে। অমূল্যবাবু দুহাতে শাবলটা হঠাৎ মাথার উপর তুলে ধরলেন, তারপর সজোরে ও সবেগে শাবলটা মৃতদেহের বুকের উপর বসিয়ে দিলেন। ইঞ্জিনের বাঁশির আওয়াজের মতন এক তীব্র দীর্ঘ আর্তনাদে আকাশ বাতাস পরিপূর্ণ হয়ে গেল। তারপর আবার সব চুপচাপ।